হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের শিক্ষাজন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আর তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি বিষয় সম্পর্কে জানব। বিষয়টা কি? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। তোমরা যদি চাও তোমাদের বইটা সামনে রাখতে পারো বা ক্লাসটা করার পর বইটা দেখে নেবে, তাহলে অনেকটা সুবিধা হবে। দেখো, 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ ছিল মূলত সেনাদের বিদ্রোহ, কিন্তু এই বিদ্রোহের পিছনে নানান কারণ, অসন্তোষ আর রাগ ছিল। শুধু একটা সেনাদের বিদ্রোহ কেন আমরা এত ডিটেলসে পড়বো, তাই না? এই বিদ্রোহ পরে একটা বড় রূপ নিয়েছিল, তো আমরা সেই বিষয়টাই আজকে জানবো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে প্রথম তাদের সেনাবাহিনী তৈরি করেছিল, তাদের একটা দরকার ছিল, যেহেতু তারা আমাদের দেশকে নিজেদের আয়ত্তে আনতে চাইছে। তো তখন তারা সেনাবাহিনী করার সময় না কোনো নিজেদের চেষ্টা করেনি, নতুন কোনো নিয়ম করেনি। তারা আগের শাসক মানে মুঘল শাসকদের প্রচলিত যে জাতিভিত্তিক ধারণাতে সেনাবাহিনীতে নিয়োগ চলছিল, সেই অনুযায়ী তারা সেনা গঠন করেছিল। মানে যারা একটু উঁচু জাতির আছে তারা সেনাবাহিনীতে একটু বেশি সুযোগ সুবিধা পাবে, বেশি বেতন বা মাইনে পাবে। এখনকার আমরা যে বর্তমান সময়ে আছি, এখন যে তোমরা জাতভিত্তিক পার্থক্যটা দেখতে পাও, এর 100 গুণ তখন ছিল। তো সেই জিনিসটা না ইংরেজরা তখন ঘাঁটায়নি। কারণ হচ্ছে তারা ভারতীয়দের অভ্যন্তরীণ বিষয়ে যেতে চায়নি, তারা চেয়েছিল ভারতে একটা পাকাপোক্ত স্থান করতে। যেমন ধরো কোনো তোমাদের আশেপাশে হবে হয়তো কোনো বাচ্চা প্রচণ্ড ফোন অ্যাডিক্টেড, তো তাকে তার মা যখন কোনো কিছু খাবার খাওয়াতে চায়, সে যখন ফোনটা ঘাঁটে, তার মা যায় ভাত বা রুটি গিয়ে সেই মুহূর্তে বাচ্চাটা যখন ফোনটা ঘাঁটছে, অলরেডি সে অ্যাডিক্টেড, তখন কি করে তাকে খাইয়ে দেয়। আর বাচ্চাটা চুপচাপ সেটা খেয়ে ফোন দেখছে, সে খাচ্ছে, কোনো সমস্যা সৃষ্টি করে না। কিন্তু যখন সে খাবারটা খাওয়া হয়ে যায়, তখন দেখবে যে মায়েরা ফোনটা নিয়ে নেয়, তখন সে বাচ্চা কাঁদতে শুরু করে। ঠিক তেমনি ব্রিটিশরা যখন প্রথম ভারতে তাদের সেনাবাহিনী তৈরি করছে, তারা কোনো প্রকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জাতভিত্তিক সেনা গঠন করছে, তার ফলে কী হচ্ছে যে ওই সেনাবাহিনীতে ব্রাহ্মণরা আর রাজপুত কৃষকরা খুব সহজেই সুযোগ পেয়ে যাচ্ছে, মানে খুব সহজেই তারা এখানে আসছে, স্থান পাচ্ছে। আবার বেতনের ক্ষেত্রেও তাদের লাভ বেশি হচ্ছে, মানে ওরা অনেকটা সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু 1820-র দশকে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সেনাবাহিনী তৈরি হয়ে গেছে। তারা এবার কি করছে যে গোটা সেনাবাহিনীটাকে একই ছাঁচে ঢেলে তৈরি করছে, মানে গোটা সেনাবাহিনীতে সমতা থাকবে। যারা বেশি দক্ষ তাদেরকে সেনাতে নিয়োগ করা হবে, যার ফলে পাহাড়ি অঞ্চলের যে উপজাতিরা আছে তারা সেনাবাহিনীতে একটা স্থান পাচ্ছে। এবার এই বিষয়টার ফলে কি হচ্ছে যে জাতভিত্তিক যে ধারণাটা সেই যুগের মানুষের মধ্যে ছিল, সেটা অনেকটা দোনো হচ্ছে যে ব্রিটিশরা আমাদের জাত নষ্ট করার চেষ্টা করছে। এই ধারণাটা ওদের মধ্যে তখন তৈরি হচ্ছে, আর একটা ক্ষোভ, অসন্তোষ তৈরি হচ্ছে। আর এই রাগ, ক্ষোভ, অসন্তোষের ছায়াটাই আমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মধ্যে পাচ্ছি। দেখো, ইতিহাস তোমরা যত বুঝে পড়বে আমার মনে হয় ততটাই সুবিধার। অনেকে মনে করে ইতিহাস মানে হচ্ছে একটা বিদ্রোহ, একটা যুদ্ধ নিলাম আর সেটা নিয়ে পাতার পর পাতা মুখস্থ করলাম, পরীক্ষা এলো পাতার পর লিখে দিলাম। কিন্তু ওটা হয় না, তোমরা লিখতে গেলে অবশ্যই আটকাবে, কারণ ওইভাবে তো তোমার ব্রেন কাজ করবে না, সে তো মুখস্থ করছে। একটা শব্দ ভুলে গেলে তুমি আর সেটা লিখতে পারবে না। ইতিহাসকে বুঝে পড়তে হয়। তোমাদের মহাবিদ্রোহকে আমি একটা ছোট পয়েন্টে করেছি। তো প্রথম দুটো পয়েন্ট আমরা অলরেডি আলোচনা করেছি, সেনা গঠন, ব্রিটিশরা কীভাবে সেনা গঠন করছে, আর সেনার সংস্কার। যত পয়েন্ট ওয়াইজ ইতিহাসকে মনে রাখবে তত তোমার লিখতে সুবিধা হবে। যেই ধরনের প্রশ্ন আসুক, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহ থেকে, তুমি যে প্রশ্নই আসবে তুমি লিখতে পারবে, অন্তত অ্যাটেন্ড করতে পারবে। দেখো, এর আগে আমরা সেনা গঠন দেখলাম আর সংস্কার হচ্ছে সেনাতে। তারপরে কি হচ্ছে যে ওদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে, ভারতীয় সেনার মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, 1857 শুরুর দিকে, মানে 1857 শুরুর দিকে কলকাতার দমদম ছাউনিতে একটা গুজব উঠছে। কলকাতার দমদম সেনা ছাউনি। দেখো, সেনা ছাউনি মানে আমরা জানি আর্মি ক্যাম্প, অনেকে হয়তো সেনা ছাউনি মানেটাও হয়তো বুঝতে সমস্যা হবে, তাই বলে দিলাম যে আর্মি ক্যাম্প। ওখানে একটা গুজব উঠছে, গুজবটা কি দেখা যাক। আমরা কি দেখলাম যে কলকাতার দমদম ছাউনিতে বন্দুকের টোটা বা গুলি নিয়ে একটা গুজব উঠছে। গুজবটা কি না কি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের ব্যবহারের জন্য, সিপাহীদের ব্যবহারের জন্য একটা নতুন এনফিল্ড রাইফেল বন্দুক তৈরি করেছে, মানে বাজারে এনেছে। এই ধরনের
বন্দুকটার ব্যাপারে তোমাদের বলতে গেলে তোমরা অনেকে মেলায় গিয়ে দেখবে যে শুটিং হচ্ছে, মানে বেলুনস আছে সেগুলোর ওপর শ্যুট করা হচ্ছে বন্দুক দিয়ে। তো ওরা কি করে দেখবে বন্দুকটাকে এইভাবে ভাঙে, তার ভিতর গুলিটা ঢোকায় আর ওটা আবার লোড করে তারপর তোমাদের দেয়, তোমরা হিট করো। এই বন্দুকটা ঠিক ওইভাবে ব্যবহার হতো। তো কি হয়েছে, এই বন্দুকটা নিয়েই বা কেন এত কথা বলছি, তাই না? এটা তো একটা সামান্য বন্দুক, সিপাহীদের তো বন্দুক থাকবেই, কিন্তু এই বন্দুকটা নিয়ে যত ঝামেলা শুরু হয়েছে, সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে এই বন্দুকের হাত ধরে। বলতে পারো এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। কি না, এই বন্দুকের যে গুলিটা আছে, যে টোটাটা বা কার্তুজটা আছে, তো সেটাকে এইভাবে দাঁতে করে ছিঁড়ে তারপর বন্দুকে ঢোকাতে হতো, মানে দাঁতে করে ছিঁড়তে হতো তারপর বন্দুকে ঢোকাতে হতো। আর গুজব ওঠে যে এই বন্দুকের এই যে টোটাটা তৈরি হচ্ছে, কার্তুজটা তৈরি হচ্ছে, এর মধ্যে গরু আর শূকরের চর্বি মেশানো আছে। এখানেই সেনাবাহিনী সতর্ক হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছে তাদের জাত ধর্ম নষ্ট করতে। কেন? প্রথমত বন্দুকটা দাঁতে করে ছিঁড়তে হচ্ছে, আর এতে গরু আর শূকরের চর্বি আছে। আর হিন্দুদের গরু এবং মুসলিমদের শূকরের মাংস খাওয়াকে পাপ মনে হয়। এই বন্দুকে তো ওটাকে দাঁতে করে ছিঁড়তে হচ্ছে, এক প্রকার তো ওটা খাওয়াই হচ্ছে, তাই না? এটার ফলে সিপাহীদের মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে যে ব্রিটিশ কোম্পানি ইচ্ছা করে, ওরা ষড়যন্ত্র করেই আমাদের সাথে এরকম করছে। প্রথমত কোনো জাতপাত মানছে না, সেনাবাহিনীতে যেমন ইচ্ছা লোক নিয়ে নিচ্ছে, আবার নেওয়ার পরে কি হচ্ছে যে ওরা আবার প্ল্যানিং করে এরকম করছে। আমি তোমাদের একটা ছবি দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা কীভাবে কাজ করতো। ভিডিওর সুবিধার্থে আমি ছবিটা দিয়ে দেবো। এরপরে কি হচ্ছে যে যখন ব্রিটিশ সেনাবাহিনীতে দমদম ছাউনিতে এই গুজবটা ছড়াচ্ছে আর সিপাহীরা এটা বিশ্বাস করতে শুরু করছে, তো এই খবরটা অত্যন্ত দ্রুত ছড়িয়ে যাচ্ছে গোটা ভারতের বিভিন্ন সেনাবাহিনীতে, সেনা ছাউনিতে এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। দেখো, আমরা আগে দেখলাম যে গুজব উঠছে বন্দুকের টোটাটা নিয়ে বা গুলিটা নিয়ে, আর ওই খবরটা বা গুজবটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। গুজবটা অনেকাংশে সত্য ছিল, ঠিক আছে, পরে তোমরা বুঝতে পারবে পড়লে। দ্রুত ছড়িয়ে যাচ্ছে, মানে যেটা কলকাতার দমদম ছাউনিতে যে কথাটা উঠেছে, ঠিক আছে, যেমন ঠিক পাড়াতে কিছু একটা কথা ওঠে আর সেটা গোটা পাড়ায় ছড়িয়ে যায় তোমাদের, ঠিক সেই রকম যখন কলকাতার দমদম ছাউনিতে একটা গুজব উঠেছে, সেটা গোটা ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে ছড়িয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, কোম্পানি কর্তৃপক্ষ সতর্ক হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে ভারতীয়রা ভুলটা ধরে ফেলেছে যে এখানে চর্বি মেশানো আছে। তারা সতর্ক হয়ে কি করছে, ওই বন্দুকে টোটা বা গুলি বানানো বন্ধ করে দিয়েছে। এবার তারা কি করছে যে ভারতীয় সিপাহীদের আস্থা বা বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কি করছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। ঠিক যেমন একটা বাচ্চাকে কাঁদিয়ে দেওয়ার পরে লজেন্স দেওয়া হয়, টফি দেওয়া হয়, ঠিক সেরকম ওরা চেষ্টা করছে ভারতীয়দেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে অনেকটা ভুলিয়ে রাখার জন্য। কিন্তু ততক্ষণে তো ভারতীয় সিপাহীদের ব্রিটিশ কোম্পানির উপর থেকে আস্থা চলে গেছে, তাদের বিশ্বাস ভেঙে গেছে। আর বিশ্বাস ভাঙলে তো আর বিশ্বাস সঙ্গে সঙ্গে তৈরি হয় না। এবার এই বিশ্বাস ভাঙা থেকেই ক্ষোভটা আগুনের মতো ছড়িয়ে যায়। আর এরপরে বিদ্রোহের সূচনা ঘটে এই বছরই, মানে 1857 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে। কি হচ্ছে না, 1857 সালের মার্চ মাসে শেষের দিকে ব্যারাকপুর সেনা ছাউনিতে, কলকাতার ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে প্রতিবাদ করছেন। কি না, মঙ্গল পাণ্ডে বলে একজন ভারতীয় সেনা আধিকারিক আছেন বা সিপাহী আছেন, উনি কী করছেন, একজন ব্রিটিশ আধিকারিককে গুলি করছেন। ওই বন্দুকের টোটা বা গুলিটা ব্যবহার করা নিয়ে দুজনের মধ্যে একটা তর্ক শুরু হয়। মঙ্গল পাণ্ডে সেই গুলি ব্যবহার করবে না সেটা বলে, সেই সম্বন্ধে প্রতিবাদ জানায়। আর ব্রিটিশ আধিকারিক জোর জবরদস্তি করছিলেন, তো মঙ্গল পাণ্ডে সেই মুহূর্তে ওই ইংরেজ আধিকারিককে গুলি করে হত্যা করে দেয়। এবার মঙ্গল পাণ্ডে যখন ওদেরকে হত্যা করে, ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় যে অন্য সহকর্মীরা ছিলেন, মঙ্গল পাণ্ডের সিপাহীরা ছিলেন, তাদেরকে বলছে যে মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার করতে। এবার যেহেতু টোটাটাতে অলরেডি সত্যিকারের চর্বি মেশানো ছিল, তো সেই সহকর্মীরা না দ্বিধাগ্রস্ত ছিল, ওরা মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার করেনি। ব্রিটিশ কর্তৃপক্ষ মঙ্গল পাণ্ডে ও তার অন্যান্য যে সহকর্মীদের আছে সকলকে গ্রেফতার করে ফাঁসির বন্দোবস্ত করেন। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে ছড়িয়ে যাচ্ছে। আর সেনাদের মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে যে কেন তাদেরকে বন্দি করা হলো, কেন তাদেরকে ফাঁসি দেওয়া হলো।
যখন সত্যি ওই ঘটনাটা সত্যি, ওই গুজবটা সত্যি যে ওখানে গরু আর শুকরের চর্বি আছে, এই যে ঘটনাটা হচ্ছে, দেশের বিভিন্ন সেনা ছাউনি উত্তপ্ত হয়ে আছে, তখন তারা রেগে আছে। আর এই মুহূর্তে যখন তারা উত্তপ্ত হয়ে আছেন রাগে, তখন আম্বালা, লখনৌ, মিরাট প্রভৃতি জায়গা থেকে গোলযোগ বা ঝামেলার খবর আসতে থাকে। সৈন্যরা রেগে আছে, তাও ঝামেলা করছে তারা। এবার মার্চ মাসে শেষের দিকে ওই ঘটনাটা ঘটেছে, আর মে মাসের শেষের দিকে মিরাটে সেনাবাহিনীরা কী করলো, বিদ্রোহ ঘোষণা করে দিল। এইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহীদের বিদ্রোহ শুরু হয় সিপাহী বিদ্রোহ। এবার আমরা দেখবো বা জানবো এই 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ, এই যে সিপাহীদের বিদ্রোহটা, এটা কিভাবে মহাবিদ্রোহে রূপান্তরিত হলো, কিভাবে এটা ছড়িয়ে যাচ্ছে, এর ফলে কোম্পানির উপর কি প্রভাব পড়ছে, ভারতীয়দের উপর কি প্রভাব পড়ছে, সেই বিষয়ে আমরা জানবো। তোমাদের বইয়ের একটা অংশে টুকরো কথা বলে একটা অংশ আছে, দেখবে, যেখানে বলা হয়েছে গড়ে আয় গড়ে আয়। তো এই বিষয়টা কি, দেখো কি হচ্ছে না, 1857 সালের 10ই মে উত্তরপ্রদেশের মিরাটের সেনা ছাউনির পাশে একটা বাজার আছে, সেখানে ওই সেনা ছাউনির ভারতীয় সিপাহীরা আর সাধারণ মানুষ বসে আলোচনা করছে। ঠিক যেমন বিকেলবেলা দেখবে পাড়ার চায়ের দোকানে কতগুলো জেঠু বসে কোনো একটা বিশেষ কোনো একটা টপিক নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলছে, সেই ধরনের একটা আলোচনা চলছে। আর ওই দিন আলোচনার বিষয় ছিল, ওই দিনের আগের দিন 10ই মের আগের দিন ইংরেজ আধিকারিক কারমাইকেল স্মিথ 85 জন ভারতীয় সিপাহীদেরকে বন্দি করে রেখেছেন। কেন রেখেছেন না, তাদের অপরাধ হচ্ছে তারা ওই বন্দুকের টোটাগুলো ব্যবহার করতে অস্বীকার করে। এই বিষয়টা নিয়ে তখন ওখানে একটা আলোচনা চলছে। এবার ওই সময়তেই ওই সেনা ছাউনি থেকে শ্বেতাঙ্গ সেনারা, মানে যারা ইউরোপীয় সেনা, তারা কী করছে, প্যারেড করে নাকি চার্চের দিকে যাচ্ছিল, বিকেলে সন্ধ্যে নামছে, সেই টাইমে প্রার্থনা করতে। এবার যখন তারা ওইভাবে প্যারেড করতে আসছে, তখন ভারতীয় একজন অল্প বয়স্ক ছিল, ওই ক্যান্টিনেরি, সেনা ক্যান্টিনেরি, সে খুব দ্রুত ঊর্ধ্বশ্বাসে, মানে ভয়ে এই দিকে আসছে এই সিপাহীদের কাছে যে গড়ে আয় গড়ে আয়। এবার এই বিষয়টা ইতিহাসে একটা বিতর্কিত বিষয়। ব্রিটিশরা বলে যে ওই যে শ্বেতাঙ্গরা আসছিল, শ্বেতাঙ্গ সিপাহীরা আসছিল, তারা সত্যি প্রার্থনা করতে যাচ্ছিল। এবার দেখো, প্রার্থনা করতে কেন প্যারেড করে যাবে, তাই না? এই বিষয়টাই তো সেই মুহূর্তে ওই সাধারণ মানুষদের, ওই এলাকার সাধারণ মানুষদের আর ব্রিটিশ যে সিপাহীরা আছেন, আমাদের ভারতীয় যে সিপাহীরা আছে, তাদেরকে উত্তপ্ত করেছিল। এবার তারা উত্তপ্ত হয়ে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে যে এই যে ভারতীয় সিপাহীরা এই মুহূর্তে আছে, ওই শ্বেতাঙ্গ সিপাহীরা তাদেরকে আবার গ্রেফতার করতে আসছে। তখন এই ভারতীয় সিপাহীরা, সাধারণ যে মানুষরা আছে, তারা ওই সেনা ছাউনির দিকে যাচ্ছে এবং সেনা ছাউনির অস্ত্রাগারটা ভারতীয় সিপাহীরা দখল করে নিচ্ছে। সাথে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ। কারা? এলাকার সাধারণ মানুষ, ভারতীয়রা ওই সিপাহীদের সঙ্গ দিচ্ছে। তার সাথে ব্রিটিশরা বলে যে যে কোনো বিদ্রোহ হলে কিছু অসৎ মানুষ থাকে যারা লুটপাট করতে যায়, তো সেই ধরনের মানুষও মিরাট সেনা ছাউনিতে গিয়েছিল, লুটপাট চালিয়েছে। এবার যখন তারা দখল করে নিয়েছে, তো তারা কি করছে যে তাদের যে 85 জন বন্দি করে রেখেছিল সিপাহীদেরকে, তাদেরকে মুক্ত করছে এবং ব্রিটিশ আধিকারিকদেরকে মেরে দিচ্ছে, হত্যা করছে। করে তারা দিল্লির দিকে রওনা দিচ্ছে, সকলে একসঙ্গে মিলে হেঁটে দিল্লিতে যাচ্ছে এবং সেখানে মুঘল শাসক বাহাদুর শাহকে দিল্লির সম্রাট হিসেবে ঘোষণা করছে। দেখো, সিপাহীদের বিদ্রোহটা ছিল, সাধারণ জনগণ আসলেন, এসে বিদ্রোহটা গণ অভ্যুত্থানের একটা আকার নিল এবং কি হচ্ছে যে ভারতে অলরেডি যে শাসন করেছে সেই মুঘল শাসকদেরকে সম্রাট হিসেবে ঘোষণা করা হচ্ছে। একটা সিপাহীদের বিদ্রোহ কত বড় একটা রূপ নিচ্ছে সেটা এখান থেকে আমরা বুঝতে পারছি। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বিদ্রোহটা ঘটলো আর ছড়ালো সেটা পড়লাম বা বুঝলাম। এখন আমরা বিদ্রোহতে কারা অংশগ্রহণ করেছিল আর অন্যান্য কারণের অংশগ্রহণ দুটো সেম পয়েন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ অন্যান্য কারণ আছে বলেই সাধারণ মানুষ এসে যুক্ত হচ্ছে। আর শুধুমাত্র একটা বন্দুকের জন্য তো বিদ্রোহ হবে না, অন্যান্য পিছনে অনেক কারণ ছিল, সেই কারণগুলো এখন আমরা ডিসকাস করব। আর আমি যে বলছি গোটা ভারত জড়িয়ে পড়ছে, এই বলে না যে গোটা ভারত জড়িয়ে পড়ছে, গোটা ভারত মানে অনেক একটা বড় দেশ, ভারতের একটা অংশ জড়িয়ে গিয়েছিল, কিন্তু অনেক জায়গা আছে যেমন বোম্বাই, মাদ্রাজ, ওইখানকার সেনাবাহিনীরা বা সিপাহীরা এই বিদ্রোহে অতটা সাড়া দেয়নি। কারণ কি, ভারতীয় আর্মি হিসেবে বেঙ্গল আর্মিতেই সব থেকে বেশি ভারতীয় সিপাহী ছিল।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সব থেকে বেশি যেই সিপাহীরা আন্দোলন করেছিল তারা হচ্ছে, সেটা হচ্ছে বেঙ্গল আর্মি। এবার এই বেঙ্গল আর্মিতে অযোধ্যার বাসিন্দারা বেশি ছিল। অযোধ্যাতে বেশিরভাগই সব কৃষক পরিবারের ছিল, তো বেশিরভাগ সৈন্যরা ওখান থেকেই আসতো। ব্রিটিশ কোম্পানির কিছু নানান যে সংস্কার করছে না, সেগুলো ওদেরকে খুব বাজে, মানে ওরা ওটার প্রতি বেশি অভিযোগ দেখিয়েছিল। কি না, ওই অযোধ্যার বাসিন্দাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, যেহেতু সাম্রাজ্যের বিস্তার ঘটাচ্ছে ব্রিটিশরা, তো তাদের সেনা পাঠাতে হবে। এবার তারা কি বললো যে এই যে সেনারা আছে তাদেরকে পাঠাবে, কিন্তু তার বদলে তাদেরকে কোনো এক্সট্রা বেতন দেবে না। মানে তুমি এখানে যেটা 30 টাকায় কাজ করছিলে, তোমাকে কলকাতার বাইরে গিয়ে বেঙ্গালুরুতে গিয়েও কাজ করলে তোমাকে 30 টাকায় দেওয়া হবে, তার বেশি কিছু দেওয়া হবে না। যার ফলে অযোধ্যার যে বাসিন্দারা ছিল তারা যেতে চাইছিল না। এবার ব্রিটিশ কর্তৃপক্ষ যারা যেতে চাইছে না তাদের জবরদস্তি নিয়ে যাচ্ছে, আর যারা যেতে চাইছে না তাদেরকে আবার শাস্তি দিচ্ছে। মানে এই ধরনের অত্যাচারও সেনাবাহিনীর উপর ব্রিটিশ কর্তৃপক্ষ করছিল। এক তো এইভাবে নানানভাবে বিরক্ত করছে, তার সাথে যুক্ত হলো ওই বন্দুকের টোটার বিষয়টা, যার ফলে ওরা খুব রেগে গিয়েছিল সিপাহীরা। আর বিদ্রোহ যতটা এগোচ্ছিল তার সাথে অভিজাত পরিবারগুলো, জমিদাররা, কৃষকরা সবাই নানান কারণে এসেছিল, বিদ্রোহে যোগ দিয়েছিল। ব্রিটিশ সরকারের যেসব সংস্কারগুলো করছে জমি রিলেটেড, তার জন্য জমিদাররা রেগে গিয়েছিল, অভিজাতরা রেগে গিয়েছিল, কৃষকদেরকে অত্যাধিক হারে কর দিতে হচ্ছে, সবকিছুতেই কর দিতে হচ্ছে, তো তারা তার জন্য রেগে গিয়েছিল। এগুলোর ফলে সাধারণ মানুষ এই বিদ্রোহে যোগ দিয়েছিল। তার সাথে সাথে ব্রিটিশ কর্তৃপক্ষ ধর্মের মধ্যে যুদ্ধ লাগাতে চেয়েছিল, কিন্তু দুটো ধর্মের মানুষ, হিন্দু মুসলিম দুজনেই তো দেখতে পাচ্ছে যে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের ধর্ম নষ্ট করছে, একে অপরের না। তার ফলে কি হচ্ছে, দুটো ধর্মের মধ্যে একটা সম্পর্ক অটুট ছিল, কোনো এক্সট্রা কিছু হয়নি। এইভাবে মানে বিস্তার ঘটেছে। কিন্তু দক্ষিণ ভারত অনেকটা পিছিয়ে ছিল এই বিষয়ে, দক্ষিণ ভারতের কোনো অংশগ্রহণই নেই। কারণ দেখো, এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আছি, আমাদের কোনো খবর এখান থেকে ওখানে পাঠিয়ে দিচ্ছি, যেই খবরটা এখানে আছে সেটা দক্ষিণ ভারতে যাবে, একটা যোগাযোগ থাকবে, কিন্তু ওখানে ওটা কম হতো। ওই যুগেতে যোগাযোগ ব্যবস্থা খুব কম ছিল, যার জন্য গোটা বিদ্রোহটা ভারতের প্রান্তে প্রান্তে ছড়াতে পারেনি, যার জন্য দক্ষিণ ভারত অংশগ্রহণ করতে পারেনি। তারপরে বহু গুর্খা, পাঞ্জাবি এরা আছে, এরা বিদ্রোহ দমনে সাহায্য করেছিল ব্রিটিশদেরকে। তার মানে ব্রিটিশরা এতদিন ধরে যে ধরনের শোষণ করেছিল, তাদের আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি, বিভিন্ন রাজস্ব ব্যবস্থা, মানে সব কিছু মিলেমিশে ভারতের মধ্যে যে রাগটা সঞ্চয় হচ্ছিল, সেটা বম ফাটার মতো ফেটে উঠলো, বিস্ফোরক হলো, আর তারা বিদ্রোহ ঘোষণা করলো। এটা হচ্ছে বিদ্রোহতে কারা কারা অংশগ্রহণ করেছিল এবং বিদ্রোহ কতটা হয়েছে। এবার একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই বিদ্রোহকে কি শুধু সিপাহী বিদ্রোহ বলা যায় না, এটা একটা জাতীয় বিদ্রোহ? এই প্রশ্নটাই আসবে যে এটা বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ না সিপাহী বিদ্রোহ? তো কি বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকর, যারা ব্রিটিশরা আছেন, তারা বলেন না, এটা শুধু একটা সিপাহী বিদ্রোহ ছিল, কিছুজন সিপাহী একটু রেগে গিয়েছিল, তো তাদেরকে আমরা ঠিকঠাক করে নিচ্ছি ঠিক সময়, তারপর সাধারণ মানুষ সুযোগ নিয়েছিল লুটপাট করার জন্য। ব্রিটিশরা এইভাবে বলে জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন 1857-তে এই ঘটনাটা ঘটছে, এখানে ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে জিনিসটা ঘটছে, তখন ব্রিটেনের যে পার্লামেন্ট আছে, তখন এই কথাটা উঠেছে যে ভারতে যে সিপাহী বিদ্রোহটা হচ্ছে, সেটা কি শুধু সিপাহী বিদ্রোহ, নাকি তা ক্রমে জাতীয় বিদ্রোহের পথে এগোচ্ছে? এবার তৎকালীন একজন ছিলেন কার্ল মার্কস, সাংবাদিক হিসেবে তিনি লিখেছেন। কার্ল মার্কসের লেখা আমরা যখন বড় হব আরো বেশি বেশি পড়তে থাকবো, তোমরা এর আগেও হয়তো কার্ল মার্কসের কথা শুনেছো। তো উনি লিখছেন যে এটা শুধু একটা সিপাহী বিদ্রোহ না, এটা একটা জাতীয় বিদ্রোহ। এই বিদ্রোহ সম্পর্কে যদি আমরা আরো এই কথাটা নিয়ে লিখতে থাকি, তো দেখো, শুধু সিপাহী বিদ্রোহ ছিল না এটা। হ্যাঁ, বিদ্রোহীরা গিয়ে সম্রাটকে, মানে বাদশাহকে করেছিল, সম্রাট ঘোষণা করেছিল, কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, বিভিন্ন অভিজাতরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। শুধু তো সিপাহীরা ছিল না, এই সিপাহী বিদ্রোহ একটা আগুন জ্বেলেছিল ভারতীয়দের মধ্যে, যে না, আর আমাদের ব্রিটিশদের সহ্য হচ্ছে না, এদেরকে উচ্ছেদ করতেই হবে, আমরা আর ব্রিটিশ শাসনে থাকতে পারবো না। আর এতে কিন্তু ব্রিটিশরা ভয় পেয়েছিল। দেখো, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে ওটা জাতীয় স্তরের বিদ্রোহ বলা যেতে পারে, আর ব্রিটিশরা এই বিদ্রোহ সম্পর্কে ভয় পেয়েছে। কিন্তু প্রতিটা বিদ্রোহ তো আর সফল হয় না, ঠিক তেমন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সফল হয়নি, তার অনেক ব্যর্থতা আছে।
যেমন ওটা প্রচুর পরিমাণে ছড়াতে পারেনি, খবরটা বিভিন্ন জায়গায় যেতে পারেনি। বিদ্রোহীরা চেষ্টা করেছিল, তারা রুটির মধ্যে চিঠি দিয়ে গ্রামে গ্রামে পাঠাতো, কারণ তারা তখন টেলিগ্রাফটাই ব্যবহার করতে পারছে না, সেটা শুধু ব্রিটিশরা ব্যবহার করছে। তারপরে তাদের কাছে অস্ত্রশস্ত্র নেই, ঠিকঠাক নেতৃত্ব নেই, মানে ছন্নছাড়াভাবে বিদ্রোহটা হয়েছিল, যার জন্য বিদ্রোহটা অনেকটা ব্যর্থতার পথে এগোয়। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ ওকে বলা যায় না, কারণ এই বিদ্রোহের ফলাফল শুধু প্রসারী ছিল। এই বিদ্রোহ ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিল, ব্রিটিশরা ভয় পেয়েছিল, যার ফলে কি হচ্ছে, কোম্পানি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করছিল, তাদের থেকে সেই শাসনটা নিয়ে নেওয়া হলো। কারা নিল? ব্রিটিশ পার্লামেন্ট সেই শাসন সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার হাতে দিল। এটা কিন্তু ভারতীয়দের খুব একটা লাভ হয়নি, সেই ব্রিটিশদের অধীনেই আমরা আছি, শুধু বলছে যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি রেগেছিলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিলাম। কিন্তু কি হচ্ছে, ওটা খানিকটা সেই পুরনো প্রথা থেকে আমরা ফিরে আসছি, কিন্তু মুখটা চেঞ্জ হচ্ছে। যদি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলি, সেই পার্টির অধীনেই আছে, বাট নেতাটাকে জাস্ট সরিয়ে দিল। ওই পার্টি অধিকারে আছে, কিন্তু শুধু নেতাটাকে সরিয়ে দিয়ে অন্য একটা নেতার ফেস দিল। ওই নেতা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, বা ওই নেতা যেই ধরনের সমাজে বেড়ে উঠেছে, এই নেতাও সেম সমাজে বেড়ে উঠছে। ওই জিনিসটাই এখানে ঘটলো, যে কোম্পানির শাসন লোপ হয়ে গেছে। তার সাথে কি হলো, যে মহারানী ঘোষণাপত্র দিচ্ছেন, মানে মহারানী ভিক্টোরিয়া একটা পত্র লিখছেন যে আমরা ভারতীয়দের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। তার সাথে আরো অনেক নতুন নতুন কথা উনি উল্লেখ করেছেন, যেগুলো আমরা হয়তো পরে পড়বো। আর এই 1857 বিদ্রোহের পরে, ঘোষণাপত্রের পরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন ভারতে সাম্রাজ্য বিস্তার করছিল, এখন ব্রিটিশ কর্তৃপক্ষ মানে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা হরণ করলো, ভারতের স্বাধীনতা হস্তক্ষেপ, মানে ভারতে আর কোনো স্বাধীনতা নেই। ওরা বলছে যে এবার আমরা ভারতকে নিয়ে নিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে, আর ভারত শাসন আইন 1858 ওরা প্রবর্তন করলো। মহাবিদ্রোহ একটা অনেক বড় বিষয়, যেটা তোমাদের বইয়ে অল্প আছে, যে সম্পর্কে তোমরা হয়তো অল্প আধ প্রশ্ন পাবে, কিন্তু এই বিষয়টা সম্পর্কে পড়লে শেষ নেই, অনেক অনেক বই লেখা আছে এই বিষয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগলেও, বুঝতে সুবিধা হলো। চেষ্টা করবে প্রথম থেকে শেষ অবধি পয়েন্টগুলো খাতায় লিখে তারপর বইটা পড়ার, দেখবে অনেকটা সুবিধা হবে, বা সেই অনুযায়ী নিজেরা নোট তৈরি করবে, তাহলে অনেক সুবিধা হবে। সঙ্গে থেকেও, পাশে থেকেও। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যে বন্ধুর মনে হয় যে ইতিহাসটা একটু পড়তে হবে, তাকে শেয়ার করো। বাই।